হ্যালো এভরিওয়ান, আজকে যে পোর্শনটা আমি পড়াবো সেটা অর্গানিজমস অ্যান্ড পপুলেশন ক্লাস 12 এই চ্যাপ্টারে একটা পোর্শন আমি আজকে দেখাবো। ঠিক আছে, সো এই চ্যাপ্টারের ইনিশিয়াল পার্টটা যেটা ফার্স্ট হাফ আমি বলতে পারি, সেই ফার্স্ট হাফে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের যে ইন্ট্রোডাক্টরি কনসেপ্টস এবং এই পার্টিকুলার যে ওয়ার্ডস টার্মস সেগুলোর মিনিংফুলনেস এই পুরোটাই কিন্তু বলা আছে। ঠিক আছে, তো আমি জাস্ট পুরো ব্যাপারটা যেহেতু বলতে পারবো না, কিন্তু তবুও একটা চ্যাপ্টার শুরু করার আগে একটু ইন্ট্রোডাকশন দেওয়া উচিত। সেই হিসেবে যে টার্মসগুলো চ্যাপ্টারের নামে মেনশন আছে আমি সেগুলোকেই ইন আ নাটশেল ডেসক্রাইব করে শুরু করব। সো অর্গানিজমস অ্যাকচুয়ালি যে কোনো একটা পপুলেশন, যে কোনো একটা গ্রুপের এক একটা ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, ইফ ইউ সে অর্গানিজম ইটস আ কালেকশন অফ অর্গান সিস্টেমস। ঠিক আছে, সো আমরা যদি পুরো সিরিজটা দেখি তাহলে উই স্টার্ট উইথ আ সেল। সো সেল, number of cells make up a tissue, specialized tissues make up an organ, few coordinated organs make an organ system, এবং বেশ কিছু অর্গান সিস্টেমস মিলে একটা অর্গানিজম হয়। এটা একটা ক্লাসিক্যাল সিকোয়েন্স আমরা জানি। এবং এই ধরনের অর্গানিজম যদি বিলঙ্গিং টু দ্য সেম স্পিসিস হয় তাহলে আ কালেকশন অফ সাচ অর্গানিজমস বিলঙ্গিং টু আ কমন স্পিসিস উইল বি টার্মড অ্যাজ আ পপুলেশন। ঠিক আছে, এরপরে আরো ফার্দার ডিভিশন আছে, যেরকম আমি একটাই বলে দিচ্ছি, বুঝতে পারা যাবে তাহলে আমি কোন ডিরেকশনের কথা বলছি। যে কালেকশন অফ সেভারাল পপুলেশনস ইন আ পার্টিকুলার লোক্যালিটি অর জিওগ্রাফিক্যাল এরিয়া, সেটাকে বলা হয় কমিউনিটি। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আমরা কিন্তু আরো ফার্দার প্রোগ্রেস করতে পারি, মানে টিল আর কি পুরো আমাদের বায়োস্ফিয়ারটার কথা যদি বলি, টিল দেন আমরা কিন্তু প্রোগ্রেস করতে পারি। তো আমরা আপাতত অর্গানিজমস এন্ড পপুলেশন এই দুটো কনসেপ্টেরই সারাউন্ড করব, এবং এই সারাউন্ডিং কনসেপ্টসে আমরা যে পোর্শনটা আজকে দেখব সেটা হচ্ছে রিগার্ডিং পপুলেশন অ্যাট্রিবিউটস। ওকে, সো পপুলেশন অ্যাট্রিবিউটস এর মধ্যে আমি রাস্তগী বইটার কিছু পেজেস ফলো করছি, মানে আমি যেটাকে ট্র্যাক করে পড়াবো সেটা হচ্ছে রাস্তগী বইয়ের কিছু লাস্টের দিকে যে পোর্শনটা রয়েছে সেটা। তো তার মধ্যে পেজ নাম্বার আমি স্পেসিফিক্যালি 689 এই জায়গাটাই আছি এখন। ওকে, সো খুব ইম্পর্টেন্ট কিছু টার্মস আমি বলবো না এগুলোকে, কারণ এগুলোর সাথে আমরা পরিচিত, তবুও আমি জাস্ট ছোট ছোট করে বলে দিই। যেরকম যদি আমরা পপুলেশনের কথা বলি তখনই ন্যাটালিটি, মর্টালিটি এই টার্মস গুলো আসে, রাইট? তাহলে কয়েকটা টার্মস আমি জাস্ট একটুখানি ছোট ছোট করে বলে দিচ্ছি। একটা হচ্ছে ন্যাটালিটি, রাইট? সো ন্যাটালিটি অ্যাকচুয়ালি উইল বি ইকুইভ্যালেন্ট টু বার্থ রেট। ঠিক আছে, সো আমরা যদি বলি অ্যাকর্ডিংলি যে দ্য রেট, মানে যে কোনো একটা ইউনিট এরিয়ায় নাম্বার অফ নিউ বার্থস, এইটাকে আমরা বার্থ রেট বলতে পারি। কিন্তু বার্থ রেটটাকে আমরা অন্যান্য অ্যাসপেক্ট দিয়ে এক্সপ্লেন করতে পারি, যেরকম বার্থ রেটটা কিন্তু যে কোনো একটা এরিয়ায়, যে কোনো একটা পপুলেশনের পপুলেশন সাইজটাকে ইনক্রিজ করে। তো সেটা আমাদের কাছে খুব ক্লিয়ার। তবুও পপুলেশন ডেন্সিটি ইনক্রিজ করার এটা একটা মোড, আমি জাস্ট এই জায়গাটার উপর একটু এমফাসাইজ করে দিলাম। তাহলে প্রত্যেকটা পপুলেশনের যে অ্যাট্রিবিউটস সেইগুলোকে আমরা এইভাবে জাজ করাটা শিখবো। ঠিক আছে, তাহলে ন্যাটালিটি উইচ ইজ বার্থ রেট ইজ অ্যাকচুয়ালি অ্যাডিশন অফ new births to a population which will in turn increase the population density or population size. ঠিক আছে, that is point 1. On the contrary, there is another term known as death rate. So death rate জিনিসটা হচ্ছে just the opposite, the vice versa concept of natality or birth rate, which is equivalent to death rate, তাই তো? ওকে, সো আমি যদি ওই প্রিভিয়াস অ্যানালজিটার কথা বলি, যে একটা পপুলেশন ডেন্সিটি ইনক্রিজ করার ন্যাটালিটি যেরকম আর কি রেসপন্সিবল, ঠিক তার উল্টো হিসেবে একটা মর্টালিটি বা ডেথ রেট কিন্তু পপুলেশন ডেন্সিটি বা পপুলেশন সাইজ ডিক্রিজ করতে রেসপন্সিবল। ওকে,
নেক্সট আসছে হচ্ছে সেক্স রেশিও। ওকে, সো যে কোনো একটা পপুলেশনে দু ধরনের মেইনলি পপুলেশন টাইপস থাকে, জেন্ডার টাইপস থাকে, সেটা হচ্ছে মেল এবং ফিমেল। তো এই যে রেশিও বিটুইন মেল অ্যান্ড ফিমেল মেম্বার্স অফ আ পপুলেশন, দ্যাট উইল বি ডিস্টিংক্টলি টার্মড অ্যাজ সেক্স রেশিও। ওকে, আচ্ছা, এখানে আমি পেজ 689 এ একটা বক্স, গ্রিন বক্স আছে, যেটার মধ্যে একটা টার্ম আছে which is very important, that is vital index. So vital index হচ্ছে natality mortality যে রেশিওটা, natality by mortality সে রেশিওটা in a unit population in a unit time. Okay, that is a vital index. তাহলে রেশিওটা obviously আমরা যখন পার্সেন্টেজে বলছি তাহলে we have to multiply it with 100. By that we'll get the percentage of the ratio between the birth rate by the death rate. Okay, so is that clear? যে আমাদের এই দুটো রেশিও, সেটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে we'll get the percentage of the ratio between the birth rate and the death rate. Okay, আচ্ছা, সো আমরা অ্যাকচুয়ালি সেক্স রেশিওতে ছিলাম, যেখানে আমি বলেছি অলরেডি যে ইটস আ রেশিও বিটুইন দ্য মেল অ্যান্ড ফিমেল ইন্ডিভিজুয়ালস ইন আ পপুলেশন। ওকে, নেক্সট আমি একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় আসবো সেক্স রেশিওর পর, সেটা হচ্ছে এজ ডিস্ট্রিবিউশন। এজ ডিস্ট্রিবিউশনটা বেসিক্যালি আমাদেরকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হিসাবে দেখাতে হয়, ঠিক আছে? তো আমরা যখন এটাকে ডিসক্রাইব করি, এক্সপ্লেন করি, সো উই ডু হ্যাভ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন টু ইউজ। সো এই গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা হয়, সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা তিনটে পপুলেশন গ্রুপসকে কনসিডার করি। কি রকম সেটা? সো আমি একটা ডিফল্ট পপুলেশন সাইজকে এইভাবে আঁকলাম, ঠিক আছে? তাহলে একদম নিচে যেটা থাকবে সেটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ। ওকে, মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ গ্রুপ, আর একদম উপরে যেটা থাকে সেটা হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ গ্রুপ। ওকে, সো একটা পপুলেশনকে বেসড অন এজ ডিস্ট্রিবিউশন আমরা তিনটে গ্রুপে ভাঙতে পারি, ঠিক আছে? সো এই যে ব্রেকেজটা ইনটু 3 পপুলেশন গ্রুপস, সেটা হচ্ছে অ্যাকর্ডিংলি, মানে অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপাসিটি টু রিপ্রোডিউস। সো দোজ ইন্ডিভিজুয়ালস ইন আ পপুলেশন হু আর কেপেবল অফ রিপ্রোডিউসিং will be kept under this group, reproductive group. Those individuals who have till not attained the age or the capability to reproduce, they will be under pre-reproductive group. And those individuals which will fall under this post-reproductive group have lost the capability of reproduction. ঠিক আছে? তাহলে based on age আমরা রিপ্রোডাকশনকে যখন এইভাবে তিনটে জায়গায় ডেভিয়েট করব, ব্রেক করব, সো অ্যাকর্ডিংলি আমরা এদেরকে সাজাতে পারি। মানে যদি এই তিনটে গ্রুপসের যে নাম্বার, যে পপুলেশন সাইজ, সেটাকে যদি আমরা পুট করি, তাহলে দেখবো আমরা নানা রকমের শেপস পাচ্ছি। এটা একটা ডিফল্ট শেপ এঁকেছি, কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ আওয়ার ফার্স্ট স্টেপ বা ফার্স্ট টাইপ অফ এজ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? সো ইফ ইউ ফলো ইউর বুক, তাহলে ফার্স্ট যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এক্সপ্যান্ডিং অর গ্রোয়িং পপুলেশন। যেটা টাইপ বি সেটা হচ্ছে স্টেবল অর স্টেশনারি পপুলেশন। যেটা টাইপ সি সেটা হচ্ছে ডিক্লাইনিং পপুলেশন, ঠিক আছে? তাহলে প্রথম যে টাইপটা এক্সপ্যান্ডিং বা গ্রোয়িং পপুলেশন, সেটা কখন পসিবল? যখন পোস্ট রিপ্রোডাক্টিভ, যাদের আর রিপ্রোডিউস করার ক্ষমতা নেই, তারা সব থেকে কম। একটা যে কোনো পপুলেশনে পোস্ট রিপ্রোডাক্টিভ গ্রুপ যদি সব থেকে কম থাকে, তাহলে তাদের ভবিষ্যতে যেহেতু রিপ্রোডাক্টিভ যে কন্ট্রিবিউশন সেটা করার ক্যাপাসিটি নেই, তাই তারা সব থেকে কম থাকলেই কিন্তু একটা পপুলেশন বেস্ট গ্রো করতে পারবে। আর গ্রো করার ডিরেক্ট কন্ট্রিবিউশন কারা দিতে পারবে? রিপ্রোডাক্টিভ গ্রুপটা, বিকজ দোজ individuals in a population who fall under this reproductive group have the capacity to reproduce. Hence, a reproductive group ta kintu best possible group to contribute to increasing the population size. Abar bhobishyote in the nearest future jara ei reproductive capability ta earn korbe tara hocche pre reproductive group, right?
তাহলে প্রি রিপ্রোডাক্টিভ গ্রুপ যদি বেশি থাকে, সব থেকে বেশি থাকে, তাহলে ইন দ্য নিয়ার ফিউচার পপুলেশনটা কিন্তু একটা এক্সপ্যানশনের দিকে যাবে। সো আমি যেটা অলরেডি এঁকেছি বাই ডিফল্ট, সেটাই কিন্তু এক্সপ্যান্ডিং বা গ্রোয়িং পপুলেশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, তাহলে পোস্ট রিপ্রোডাক্টিভ গ্রুপ সব থেকে কম, তাই ভবিষ্যতে মানে সবসময় কিন্তু আমাদেরকে ভবিষ্যৎ দিয়ে ভাবতে হবে যে আফটার ফিউ ইয়ার্স কি হতে চলেছে। যেহেতু এই গ্রুপটা সব থেকে কম, তো এদের তো একটা পপুলেশনে কন্ট্রিবিউট করার আর কিছু নেই, মানে ইন টার্মস অফ পপুলেশন সাইজ, তাই এরা সব থেকে কম থাকাটাই ভালো। যারা রিপ্রোডাক্টিভ গ্রুপ তারা ইন ফিউ ইয়ার্স, তারা মানে ইন ফিউ ইয়ার্স না, তারা অলরেডি অনগোয়িং পপুলেশন ইনক্রিজ করার ক্ষেত্রে তারা অনগোয়িং প্রসেস আছে, তাই তো? তাই জন্য এরা একটা মডারেট অ্যামাউন্টে থাকলেই হবে। কেন? বিকজ ইন ফিউ কোর্স মানে ইন ডিউ কোর্স তারা কিন্তু এই পোস্ট রিপ্রোডাক্টিভ ফেজে চলে যাবে, তখন কিন্তু তারা আর রিপ্রোডিউস করতে পারবে না। তাই এরা মডারেট অ্যামাউন্টে থাকাই ভালো, যে কারেন্ট সিচুয়েশনে প্রচুর রিপ্রোডিউস করে তারা থিতিয়ে যাবে। ফাইন। থার্ড যে গ্রুপটা মানে প্রি রিপ্রোডাক্টিভ গ্রুপ, তারা ইন ফিউ ইয়ার্স অফ টাইম তারা রিপ্রোডাক্টিভ গ্রুপে চলে যাবে, তখন কিন্তু তারা এন্টায়ার পপুলেশন সাইজ ইনক্রিজ করার দায়িত্বটা নিজেদের ঘাড়ে নিয়ে নেবে। সো দেন পপুলেশন সাইজটা মানে এক্সপোনেনশিয়াল এক্সপ্যান্ড করবে। সো দ্যাট ইজ ওয়াই এই গ্রুপটা সব থেকে বেশি থাকাটা এই ধরনের পপুলেশনের ক্ষেত্রে সব থেকে বেনিফিশিয়াল। ওকে, তাই এই ধরনের পপুলেশনের যে সাইজ বা শেপ, সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সপ্যান্ডিং বা গ্রোয়িং পপুলেশন। এক্সপ্যান্ডিং অর গ্রোয়িং পপুলেশন। ওকে, এইটাকে আমরা বাই শেপ বলে থাকি ট্রায়াঙ্গুলার এজ পিরামিড। রিমেম্বার দিস। তাহলে এই যে এক্সপ্যান্ডিং বা গ্রোয়িং পপুলেশন, যেটা আমরা এই ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি, সেইটাকে আমরা বাই শেপ বলতে পারি triangular age pyramid, and that is the type 1 representation of population size of age distribution. ঠিক আছে? This is the first type. So if you follow the book, কি লেখা আছে এখানে যে it has high birth rate, low death rate, thus there is more number of young individuals in the population. আমার মনে হয় সবটাই রিলেটেবল। লেস ডেথ রেট কেন? কারণ পোস্ট রিপ্রোডাক্টিভ সবচেয়ে কম, আর মোর বার্থ রেট বিকজ এই দুজন অনেক বার্থ রেটস বা ন্যাটালিটি ইনক্রিজ করবে, তাই তো? আচ্ছা, এটার সাথে আমি বলবো ট্যালি করে পড়তে ট্রায়াঙ্গুলার এজ পিরামিডটাকে, যেটা এই পেজের একদম নিচে লেখা, যে রিপ্রেজেন্টস আ র্যাপিডলি গ্রোয়িং অর এক্সপ্যান্ডিং পপুলেশন ইন হুইচ বার্থ রেট ইজ হাই, পপুলেশন গ্রোথ ইজ এক্সপোনেনশিয়াল। ঠিক আছে? ওকে, নেক্সট আমি সেকেন্ড টাইপটা চলে যাচ্ছি। আই হ্যাভ অলরেডি এক্সপ্লেইনড দ্য ফার্স্ট টাইপ। আমি প্রথমে রিপ্রেজেন্টেশনটা দেখাবো, তারপরে ওর ব্যাপারে এক্সপ্লেইন করবো, যেরকম প্রথমে করলাম। ওকে, তাহলে সো আমরা এইটার ব্যাপারে অলরেডি অ্যাওয়্যার যে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করবো পপুলেশনটাকে, তাই তো? তাহলে আমরা যদি এইরকম দেখি যে আমাদের যে পোস্ট রিপ্রোডাক্টিভ গ্রুপটা, সেটা রিলেটিভলি হায়ার। রিলেটিভলি মানে আমরা আগের রিপ্রেজেন্টেশনে যতটা দেখিয়েছিলাম, সেই পোস্ট রিপ্রোডাক্টিভ গ্রুপ যতটা মাইনর কমিউনিটি ছিল, মাইনর গ্রুপ ছিল, কমিউনিটি না, মাইনর গ্রুপ অফ পপুলেশন ছিল, সেটার থেকে রিলেটিভলি এখানে আমরা বেশি দেখাচ্ছি। মোটামুটি তার ধারে কাছেই হচ্ছে রিপ্রোডাক্টিভ গ্রুপ, আর সেটারই ইকুইভ্যালেন্ট হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ গ্রুপ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বার্থ রেট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ডেথ রেট।
ঠিক আছে। সো বার্থ রেট যদি ইকুইভ্যালেন্ট টু ডেথ রেট হয় তাহলে একটা পপুলেশন সাইজ কিন্তু মেজর চেঞ্জেস হবে না, পপুলেশন সাইজ মোরাললেস কিন্তু একই রকম থাকবে। তাই একটা স্টেবল পপুলেশন মেইনটেইনড হবে। এই স্টেবল পপুলেশন মেইনটেনেন্সের জন্য এই পপুলেশনটাকে আমরা বলতে পারি স্টেবল পপুলেশন বা স্টেশনারি পপুলেশন। ওকে, স্টেবল বা স্টেশনারি পপুলেশন। এবার এই পপুলেশনটার অবভিয়াসলি একটা এইচ পিরামিড হবে, সেই এইচ পিরামিডটা আমরা পরের পেজে পাবো, which will be termed as ঠিক আছে বেল শেপেড এইচ পিরামিড। তাহলে আমরা এতক্ষণে দু ধরনের পিরামিড পড়লাম, দ্যাট ইজ টাইপ এ, দ্যাট ইজ টাইপ বি। সো এইচ পিরামিড টাইপ 2 ইজ অ্যাকচুয়ালি ইন দ্য শেপ অফ আ বেল। মানে আমরা যদি এখানে একটা যেরকম ঘন্টার বাজানোর আর কি লাগাই তাহলে বুঝতে পারবো যে ওয়াই ইজ ইট বেল শেপেড, বাট দিস ইজ নট নেসেসারি। আমরা এখান থেকেই বুঝতে পারছি, হাইপোথেসিস করতে পারছি যে কেন এটাকে বেল শেপেড বলা হচ্ছে। সো এইরকম একটা পপুলেশনের অ্যাট্রিবিউট, মেইন অ্যাট্রিবিউট হচ্ছে বার্থ রেট উইল বি মোর অর লেস ইকুইভ্যালেন্ট টু ডেথ রেট। দ্যাট ইজ ওয়াই একটা পপুলেশন সাইজ ওভারঅল কনস্ট্যান্ট থাকছে। তাই জন্য আমরা এটাকে স্টেবল বা স্টেশনারি পপুলেশন বলছি। এবং এই পপুলেশনটা যেহেতু টেক্স দ্য শেপ অফ আ বেল, এইচ পিরামিডটাকে বলবো হচ্ছে, রিপ্রেজেন্টেশনটাকে বলবো বেল শেপের এইচ পিরামিড। যে ফিচার গুলো সেগুলো একটা দুটো একটু দেখে নি কি বলছে। সো ইট হ্যাজ ইকুয়াল বার্থ এন্ড ডেথ রেটস। ওকে, আচ্ছা থার্ডটাই চলে যাবো, দ্যাট ইজ ডিক্লাইনিং পপুলেশন। সো আমি এই ফার্স্ট যে টাইপটা সেটা মুছে দিয়ে আমি এখানে থার্ড টাইপটা বোঝাবো। আচ্ছা, এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এমন একটা টাইপ অফ পপুলেশন ডিস্ট্রিবিউশন যেখানে পোস্ট রিপ্রোডাক্টিভটা ইজ দ্য ম্যাক্সিমাম, রিপ্রোডাক্টিভ গ্রুপটা হচ্ছে ইন্টারমিডিয়েট টু দিস টু গ্রুপস, আর প্রি রিপ্রোডাক্টিভটা হচ্ছে লিস্ট। ওকে, ইন টার্মস অফ নাম্বার বা পপুলেশন সাইজ এইটা হচ্ছে লিস্ট। তো এইরকম একটা আমরা যদি গ্রাফ পাই বা এরকম একটা রিপ্রেজেন্টেশন পাই, সেখানে আমরা বলতে পারি যে ঠিক আছে, যে বার্থ রেটটা কিন্তু ডেথ রেটের থেকে কম থাকছে। সো সিন্স বার্থ রেট বা ন্যাটালিটি বা ইন্ট্রোডাকশন অফ নিউ ইন্ডিভিজুয়ালস টু দ্য পপুলেশন ইজ লেস দ্যান দ্য মর্টালিটি অর ডেথ রেট, সো ন্যাচারালি একটা পপুলেশন সাইজ কিন্তু ডিক্লাইন করবে, কমতে থাকবে। So it is just the opposite of expanding population, and hence this type of population will be termed as declining population, which is the type 3. Okay, এই ধরনের যে পপুলেশন সেটার যে রিপ্রেজেন্টেশন সেটাকে আমরা একটা এইচ পিরামিড দিয়ে এক্সপ্লেন করতে পারি। সেই এইচ পিরামিডটাকে বলা হয় আর্ন শেপেড এইচ পিরামিড। ওকে, সো ইট ইজ আর্ন শেপেড এইচ পিরামিড। ফাইন, এটা গেল আমাদের থার্ড তারের টাইপ এবং এখানে আমাদের পপুলেশন ডিস্ট্রিবিউশনটা শেষ হলো। ওকে, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি লুক ইনটু দিস ওয়ান্স अगेन, কিন্তু আমি তার আগে নেক্সট পয়েন্টে চলে যাব। আচ্ছা, কি সেটা? সো পপুলেশন সাইজ আর পপুলেশন ডেনসিটি, এই পয়েন্টটা একটুখানি জাস্ট ডিসকাস করবো খুব অল্প করে, খুব বেশি বলবার দরকার নেই।
মানে এখানে যেটুকু বলা আছে যে আমাদের পপুলেশন ডেন্সিটি বলতে কি বোঝায়, সো ইটস দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অর বায়োমাস অফ আ স্পিসিস পার ইউনিট এরিয়া অ্যাট আ গিভেন টাইম। ঠিক আছে, একটা ডেফিনিট টাইমের মধ্যে পার ইউনিট এরিয়া যতগুলো নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আছে একটা যে কোনো পপুলেশনের, সেটাই হচ্ছে তার পপুলেশন ডেন্সিটি। ফাইন। আচ্ছা, এবার আমরা দু রকমের ডেন্সিটি বলতে পারি, একটা ক্রুড ডেন্সিটি, একটা ইকোলজিক্যাল ডেন্সিটি। ক্রুড ডেন্সিটি কোনটা? যেটা হচ্ছে যে মানে যে কথাটা এক্ষুনি আমরা বললাম যে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস পার ইউনিট এরিয়া একটা যে কোনো টাইম পয়েন্টে, দ্যাট ইজ আ ক্রুড ডেন্সিটি। whereas ecological density হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অ্যাকচুয়ালি ইনহ্যাবিটিং একটা ইকোলজিক্যাল এরিয়াতে। মানে বেসিক্যালি যখন আমরা ধর কোনো একটা ডেন্সিটি কথা বলি তখন সেটা রিয়েল টাইম ধরনের হয় আর একটা থিওরিটিক্যাল হয়। সেই যে থিওরিটিক্যাল ডেন্সিটি যেটাকে আমরা ক্রুড ডেন্সিটি বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি ইন রিয়েল টাইম যে কটা ইন্ডিভিজুয়াল সেখানে রিসাইড করছে সেটাকে কিন্তু আমরা একটা আলাদা নোমেনক্লেট করব, আলাদাভাবে নোমেনক্লেট করব, দ্যাট ইজ দ্য ইকোলজিক্যাল ডেন্সিটি। আচ্ছা, সো যেভাবে আমরা থিওরিটিক্যালি এক্সপ্লেন করলাম জিনিসটাকে, সেটারই একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বলতে পারি যে population density is equal to number of individuals in a population by area occupied, ঠিক আছে, which is in next page 691। আচ্ছা, এবারে আমি যখন পপুলেশন অ্যাট্রিবিউটস গুলো বোঝাচ্ছিলাম তখন বলেছে যে কোন কোন অ্যাট্রিবিউট একটা পপুলেশন ডেন্সিটিকে ইনক্রিজ করে, কোন কোনগুলো ডিক্রিজ করে। সো বেসড অন দ্যাট এক্সপ্লেনেশন আমি এটাকে এই ডায়াগ্রামটা দিয়ে সাম আপ করতে চাইছি, যেটা পেজ নাম্বার 691 এ আছে। সো আমরা পপুলেশন ডেন্সিটিকে ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি, ঠিক আছে। ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি। এবার এই মানে পপুলেশন ডেন্সিটি বা ক্যাপিটাল এন কিভাবে প্লাস হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, কিভাবে ডিক্রিজ হচ্ছে সেটা আমরা একবার দেখে নেব। তাহলে ইমিগ্রেশন মানে হচ্ছে অ্যাডিশন অফ নিউ ইন্ডিভিজুয়ালস ফ্রম ডিফারেন্ট রিজনস টু দ্যাট পপুলেশন। তাহলে এইটা পপুলেশন ডেন্সিটিকে অবভিয়াসলি বাড়িয়ে দেবে, রাইট? ঠিক আছে। নেক্সট, ন্যাটালিটি মর্টালিটি। সো natality মানে আমি একটু আগে বুঝিয়েছি birth rate which is addition of new individuals to a population, so that will also increase population density. Whereas mortality হচ্ছে ঠিক reverse conceptটা, hence it will decrease the population density. আর immigration মানে হচ্ছে যে কোনো একটা পপুলেশন থেকে কিছু অর্গানিজমস অন্য একটা লোকেশনে চলে যাওয়া, তাহলে সেটা পপুলেশন ডেন্সিটিকে কমিয়ে দিচ্ছে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি একটা আমাদের সিনারিও টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, টু সাম আপ, আমরা যদি পুরো ব্যাপারটাকে আর কি ব্যাপারটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াচ্ছে যে যে কোনো একটা n+1 এ টিথ টাইমের যে পপুলেশন ছিল, অর্থাৎ n সাফিক্সে t, সো এই ইকুয়েশনটা কিন্তু খুব মন দিয়ে দেখে বুঝে নিতে হবে। বেসিক্যালি আমাদের যে কোনো একটা n+1 টাইমে যদি আমরা এই টিথ টাইমে যে পপুলেশনটা হচ্ছে সেটা প্লাস
কোন প্যারামিটার গুলোকে আমরা প্লাস করব, যেগুলো আমাদের পপুলেশন ডেন্সিটিকে বাড়াচ্ছে, মানে ন্যাটালিটি বা বার্থ রেট আর ইমিগ্রেশন। ঠিক আছে, ন্যাটালিটি আর ইমিগ্রেশন। সেখান থেকে মাইনাস করব দুটো কম্পোনেন্টস, একটা হচ্ছে ডেথ রেট আর একটা হচ্ছে ইমিগ্রেশন, মর্টালিটি আর ইমিগ্রেশন। ঠিক আছে, সো দিস ইজ দ্য ওভারঅল সিনারিও, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ দিস রিপ্রেজেন্টেশন। ওকে, এবারে আমি আসবো হচ্ছে গ্রোথ মডেলসে। মানে এই যে পপুলেশন গ্রোথের কথা বলছি, সেই পপুলেশন গ্রোথের কিছু মডেলস আছে। দুটো মডেল মেইনলি আমরা জানি, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল আর একটা হচ্ছে লজিস্টিক গ্রোথ মডেল। ঠিক আছে, সো প্রথমে আমি এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেলের উপরে কথা বলবো দুই একটা। সো আমি প্রথমে কয়েকটা ফেজ নিয়ে কথা বলবো। ঠিক আছে, সো আমরা যদি এইরকম একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের কথা ভাবি, তাহলে এই এক্স ওয়াই অ্যাক্সিসের উপরে যে শেপটা আমরা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি অনেকটা জে এর মতো। সো উই কল ইট আ জে শেপেড কার্ভ। ঠিক আছে, তাহলে ডিউ টু ইটস শেপ উই কল ইট জে শেপেড, এবং এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, মেইনলি তিনটে ভাগে। কি কি? ল্যাগ ফেজ, প্রথমে হচ্ছে এতদূর পর্যন্ত ল্যাগ ফেজ, যখন আমাদের যে অ্যাক্সিলারেশনটা ইনক্রিজ অফ দ্য পপুলেশন ডেন্সিটি সেটা very slow, the rate of increase of the population is very slow in this phase, so we call it as lag phase. তারপরে আসে হচ্ছে exponential phase, যেখানে পপুলেশন গ্রোথটা এক্সপোনেনশিয়াল রেটে ইনক্রিজ করতে থাকে। ঠিক আছে, এন্ড ফাইনালি আসে হচ্ছে ডিক্লাইন ফেজ বা পপুলেশন ক্র্যাশ। সো এটা হচ্ছে পপুলেশন ক্র্যাশ। সো একটা যখন বুম হয়, পপুলেশন মানে এক্সপ্লোশন হয়, তখন পপুলেশনটা ক্র্যাশ করে একদম ডিক্লাইন করে টু নীল চলে আসে, আর কি টু জিরোথ লেভেল চলে আসে। সো এই থার্ড ফেজটাকে আমরা ডিক্লাইন ফেজ বলতে পারি। ওকে, তো পপুলেশন ক্র্যাশ ব্যাপারে যেটা ছোট একটা ডেসক্রিপশন দেওয়া আছে ইন পেজ নাম্বার 693, আমি বলবো ওটাকে একটু দেখতে। কি বলছে যে আফটার অ্যাটেইনিং আপার গ্রোথ লিমিট, ওকে, মানে এটা হচ্ছে আপার গ্রোথ লিমিট। ঠিক আছে, so this is the upper growth limit. এইটা অ্যাটেইন করার পর a phase comes that the stable population for a period of time and then declines abruptly. Sudden decline in population is due to increase in availability of food and other resources. Okay, ডিক্রিজ মানে যে কোনো রিসোর্সেস লাইক ফুড, শেল্টার, এই ধরনের অ্যাভেলেবিলিটি যখন ভীষণভাবে কমে যাচ্ছে ইন রেসপেক্ট টু দ্য পপুলেশন সাইজ, তখনই সেটা একটা ক্র্যাশ হচ্ছে। দিস রেজাল্টস ইন মাস স্টারভেশন এন্ড হেন্স মর্টালিটি। ওকে, তাহলে মাস স্টারভেশন এবং মর্টালিটি ডিউ টু পপুলেশন বুম, এটার জন্য। ওকে, তাহলে এটার একটা ইকুয়েশন আছে যেটা দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি, সেটা হচ্ছে আমরা জানি যে এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এবার এই যে ডিএনটিটি ইজ ইকুয়াল টু আরএন আমি বললাম, সেখানে কয়েকটা জিনিস আছে। সেটা হচ্ছে যে এই ডিএনটিটি আরএন এর মাঝখানে যে আর কথাটা, দ্যাট ইজ দ্য ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ। ঠিক আছে, যেটা পেজ নাম্বার 692 তে মাঝখানে কয়েকটা রিপ্রেজেন্টেশন দেওয়া আছে যে কোন লেটারটা কি বোঝাতে চাইছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট
ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটাকে মার্ক করা এবং আলাদাভাবে মেমোরাইজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ডিএনটি ইজ ইকুয়াল টু আর এন এর মধ্যে আর হচ্ছে ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, সো প্লিজ ডু রিমেম্বার দ্যাট। আচ্ছা, এটা গেল আমাদের এক্সপোনেনশিয়াল গ্রোথ রেট বা এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ। তারপরে আসছি হচ্ছে আমি নেক্সটটাই লজিস্টিক গ্রোথ কার্ভ। সো লজিস্টিক গ্রোথ কার্ভের আমি একটুখানি আবার যেভাবে গ্রাফটা হয় সেটা এঁকে শুরু করি। ঠিক আছে? সো অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা গ্রাফ আমরা পাই এবং উই ডু হ্যাভ টু রিমেম্বার যে আমরা নিচের যে অ্যাক্সিসটা পাই সেটা হচ্ছে টাইমের, তারপরে পাশে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পপ ডেনসিটি, ঠিক আছে? মানে পপুলেশন ডেনসিটি ইনক্রিজ করছে উইথ রেসপেক্ট টু টাইম, সেটাই আমরা গ্রাফে ফেলছি, এই হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে? ওকে, এইখানটা লেখার আমি জায়গা পাচ্ছি না, সো বুঝতে পারা যাবে আই হোপ। এই দুটোর বেসিক যে স্ট্রাকচার সেটা তো একই হচ্ছে, শুধু গ্রাফিক্যাল যে পয়েন্টিং সেগুলো আলাদা হবে। তো এইরকম একটা আমরা শেপ পাই ইন কেস অফ লজিস্টিক গ্রোথ কার্ভ which actually imitates the structure of মানে এস লেটার, ঠিক আছে? এস শেপটা। ওকে, সো এস শেপের গ্রোথ কার্ভ যেটা আমরা পাই সেখানে যে পয়েন্টস গুলো পাচ্ছি ঠিক এইরকম, ল্যাগ ফেজ, এক্সপোনেনশিয়াল ফেজ এবং ডিক্লাইনিং বা পপুলেশন ক্র্যাশ ফেজ। সেরকম ভাবে এটার ক্ষেত্রেও আমরা কিন্তু কয়েকটা পয়েন্টস পাই। প্রথমেই হচ্ছে ল্যাগ ফেজ। ওকে, এরকম একটা ফেজ আছে যেখানে আমরা ল্যাগ করতে দেখছি, মানে পপুলেশন গ্রোথ ইজ ভেরি স্লো। নেক্সট হচ্ছে পজিটিভ অ্যাক্সিলারেশন ফেজ, যেখানে পজিটিভ অ্যাক্সিলারেশন ফেজ যেখানে গ্রোথ রেটটা ইনক্রিজ করা শুরু করছে। নেক্সট হচ্ছে এক্সপোনেনশিয়াল ফেজ, যেখানে গ্রোথ রেটটা এক্সপোনেনশিয়াল রেটে ইনক্রিজ করছে, নট অনলি ইনক্রিজ করছে অ্যারিথমেটিক্যালি বাট এক্সপোনেনশিয়ালি। এটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশন ফেজ, যেখানে গ্রোথ রেটটা এবার কমার দিকে যাচ্ছে, ঠিক আছে? আর ফাইনালি হচ্ছে স্টেশনারি ফেজ। ওকে, তাহলে ল্যাগ ফেজ, পজিটিভ অ্যাক্সিলারেশন ফেজ, এক্সপোনেনশিয়াল ফেজ, নেগেটিভ অ্যাক্সিলারেশন ফেজ, তারপরে ফাইনালি একটা স্টেশনারি ফেজ বা ফ্ল্যাট ফেজে চলে আসছে। ওকে, সো আই হোপ এখানে আর বিশেষ কিছু বোঝানোর নেই, কারণ এখান থেকে সেলফ এক্সপ্লেনেটরি, কিন্তু জাস্ট ইকুয়েশনস গুলো আমি একটু দেখিয়ে দেবো জিনিসটা কিভাবে আমরা বলতে পারি। সেটা হচ্ছে যে সো উইথ রেসপেক্ট অফ টাইম আমরা পপুলেশন সাইজকে মেজার করছি, কিন্তু so this is very similar to the exponential curve. However, যে জিনিসটাকে আমরা অ্যাড করব that is carrying capacity or capital K. Okay, so that is এই কম্পোনেন্ট, এই ফ্যাক্টরটাকে আমরা বাড়াবো, ঠিক আছে? তাহলে আমাদের পপুলেশন ডেনসিটি যেটা মানে এন যেটা দিয়ে রিপ্রেজেন্ট করি, সেইটাকে আমরা ক্যারিং ক্যাপাসিটি থেকে মানে মাইনাস করব। সো কেন এটা করবো? বিকজ ক্যারিং ক্যাপাসিটির জন্য পপুলেশন সাইজ কিন্তু একটা ঝাড় খাবে, একটা কম হবে। সো সেই যে ডিক্রিজ রেটটা সেটাকে আমরা এন্টায়ার যে রেট অফ ইনক্রিজ সেখান থেকে বাদ দিয়ে দেবো। So carrying capacity is a new factor that is being introduced in case of logistic growth curve. Okay. Carrying capacity. নেক্সট হচ্ছে লাইফ হিস্ট্রি ভেরিয়েশনস এ আসছি আমি। তার সেই অবস্থায় ডেমোগ্রাফি একটা ডেফিনিশন আছে পেজ নাম্বার 694 এ গ্রিন বক্সের মধ্যে। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, প্লিজ মার্ক ইট এন্ড ডু রিমেম্বার দ্যাট। ডেমোগ্রাফি গেল, তারপরে আসছে হচ্ছে পপুলেশন ইন্টারঅ্যাকশনস এ। সো পপুলেশন ইন্টারঅ্যাকশনস বেসিক্যালি দুটো আলাদা আলাদা স্পিসিস এর মধ্যে আমরা কনসিডার করে থাকি এবং সেটা দু রকমের হতে পারে, একটা নেগেটিভ একটা পজিটিভ। সো এই নেগেটিভ ইন্টারঅ্যাকশনস যেগুলো হয় সেগুলো আউটকামটা নেগেটিভ হয়, whereas পজিটিভ ইন্টারঅ্যাকশন সেটা বেনিফিশিয়াল ইন্টারঅ্যাকশনস হয়। এইগুলো আমরা মানে মোটামুটি ইন্টারঅ্যাক্ট করেছি, এর আগেও এনকাউন্টার করেছি, কিন্তু একটা সুন্দর গুছিয়ে একবারে পড়বার মতো আমি পরপর এক্সপ্লেন করে যাব, ঠিক আছে? সো আই এম গ্র্যাবিং দিস অফ।
সো আমি নেগেটিভ ইন্টারঅ্যাকশনস দিয়ে শুরু করছি অ্যাজ পার দ্য বুক। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রেডেশন, ঠিক আছে। ওকে, সো প্রেডেশনের মধ্যে সবসময় একটা প্রে টার্মও থাকে। সো there is always a relationship between prey and predator. So predator is any organism that devours upon বা feeds upon a prey, ঠিক আছে। And obviously for that the predator has to catch the prey first and then eat it up. So prey predator relationship is a very natural phenomenon যেটা আমরা একটা ফুড চেইনে দেখতে পাই এবং that is a very essential phenomenon. ওকে, তো যে কোনো একটা পপুলেশন আর কি যে ফ্লোটা বা তার যে সিকোয়েন্সটা সেটাকে ছন্দে বজায় রাখবার জন্য, সেটা ব্যালেন্স মেনটেন করার জন্য, ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করার জন্য প্রে প্রেডেটর রিলেশনশিপ ইজ ভেরি এসেনশিয়াল। ট্রফিক লেভেলস এর কি বলবো ইন্টার ট্রফিক লেভেল যে ব্যালেন্স সেটাও মেনটেনেন্সের জন্য প্রে প্রেডেটর রিলেশনশিপ ইজ ভেরি ক্রুশিয়াল, ঠিক আছে। তো এরপরে প্রেডেটরি প্ল্যান্টস এর এক্সাম্পল আছে, এই ধরনের কয়েকটা টপিকস রয়েছে। আমি এতটা ডিটেলসে যাব না, আমি মেইনলি এদের মধ্যে যে সম্পর্কটা সেটা বোঝালাম। তো অবভিয়াসলি এটা একটা প্লাস মাইনাস রিলেশনশিপ। প্রেডেটর ইজ বেনিফিটেড অ্যান্ড দ্য প্রে হ্যাভ টু লুজ দেয়ার লাইভস। সো অবভিয়াসলি সেটা একটা লস এন্ডে থাকছে, ঠিক আছে। তাহলে এটা একটা প্লাস মাইনাস রিলেশনশিপ। ওকে, আচ্ছা নেক্সট আমি আসছি হচ্ছে প্যারাসাইটিজমে। আমি জানি তার তলায় প্রত্যেকটা টপিক্সের তলায় কিন্তু কিছু এক্সটেন্ডেড ইনফরমেশন আছে। আই এম নট টেলিং ইউ টু স্কিপ ইট, কারণ এখানে আমি মেইন যে কনসেপ্টটা সেটা বুঝিয়ে দিচ্ছি, তার সাথে যে লেজুর ট্যানজেনশিয়াল কথাগুলো লেখা রয়েছে সেগুলো ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক মানে মাচ এক্সপ্লেনেশন ইজ রিগার্ডিং দোজ থিংস আর রিকোয়ার্ড। সে কারণে যদি প্রয়োজন হয় পরবর্তীকালে পড়ার সময় আমাকে বললে আমি বুঝিয়ে দেবো নিশ্চয়ই, বাট ফার্স্ট অ্যাটেম্পটে আমার বলার এক্ষুনি দরকার নেই। ওকে, আচ্ছা নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে প্যারাসাইটিজম। সো প্যারাসাইট ইজ अगेन অ্যানাদার অর্গানিজম যেটা হোস্ট অর্গানিজম থেকে ফুড অ্যান্ড শেল্টারের উপর জন্য ডিপেন্ডেন্ট, ঠিক আছে। সেক্ষেত্রে অবশ্যই যে প্যারাসাইট সে ইজ বেনিফিটেড, যে হোস্ট তার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। হ্যাঁ, so this is also another plus minus relationship. So predator has a relationship with the prey, parasite has a relationship with the host. Okay, আচ্ছা প্যারাসাইটস কি কি রকমের হয় আমি একটু বলে দিই। যেরকম ectoparasites, endoparasites, বডির সারফেসের উপর যে প্যারাসাইট থাকে তারা একটো, উইদিন দ্য বডি যে প্যারাসাইটস থাকে তারা এন্ডো। টেম্পোরারি প্যারাসাইটস কারা, যারা শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য যে কোনো একটা হোস্টকে ভিজিট করে, আর পার্মানেন্ট প্যারাসাইটস যারা একটা হোস্টের বডির সাথে অলমোস্ট এন্টায়ার লাইফ টাইম অ্যাটাচ থেকে যায়। প্যাথোজেনিক, নন প্যাথোজেনিক, যারা ডিজিজ কজিং প্যারাসাইটস তারা প্যাথোজেনিক, নন প্যাথোজেনিক দে ডু নট কজ এনি ডিজিজ বাট জাস্ট ডু রিসাইড ফর ফুড অ্যান্ড শেল্টার। হলো প্যারাসাইটস, হেমি প্যারাসাইটস কারা, যারা মানে যে প্যারাসাইট গুলো এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য হোস্ট বডি ফর দ্য রিকোয়ারমেন্টস তারা হচ্ছে হলো প্যারাসাইটস। যেরকম সমস্ত এন্ডোপ্যারাসাইটস কিন্তু হলো প্যারাসাইটস, যে প্যারাসাইট গুলো বডির ভেতরে থাকে তারা, ঠিক আছে। আর হেমি প্যারাসাইটস হচ্ছে পার্শিয়ালি তারা নারিশমেন্ট হোস্টের থেকে ড্র করে, নট দ্য এন্টায়ার ডিমান্ড অফ নারিশমেন্ট অফ দ্য প্যারাসাইট ইজ টেকেন ফ্রম দ্য হোস্ট, মানে হেমি প্যারাসাইটের ক্ষেত্রে। আচ্ছা হাইপার প্যারাসাইটস কারা, যে প্যারাসাইট গুলো অন্য প্যারাসাইটের উপর ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে একটা হোস্টের উপর একটা প্যারাসাইট আছে, সেই প্যারাসাইটের যদি আর একটা প্যারাসাইট থাকে, তার মানে when a parasite is a host to another parasite, the third parasite is known as hyperparasite, ঠিক আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল। এক্সাম্পল মনে রাখবে, এটা বইয়ে দেওয়া আছে। আচ্ছা রুট প্যারাসাইট, প্ল্যান্ট প্যারাসাইটস এর যে রুট সিস্টেমে প্যারাসাইট যদি কেউ থাকে সেটাকে রুট প্যারাসাইট বলবো, যদি কোনো প্ল্যান্টের স্টেমে প্যারাসাইট থাকে তাহলে স্টেম প্যারাসাইট বলবো। আচ্ছা অবলিগেট প্যারাসাইটস হচ্ছে এমন প্যারাসাইটস যারা হোস্ট ছাড়া কোনোভাবে সার্ভাইভ করতে পারবে না। ওকে, আচ্ছা ফাইটোপ্যারাসাইটস আর জু প্যারাসাইটস, প্ল্যান্ট প্যারাসাইটস কে বলবো ফাইটোপ্যারাসাইটস আর অ্যানিমাল প্যারাসাইটস কে বলবো জু প্যারাসাইটস। ওকে, সো আমি প্রত্যেকটাই জাস্ট ওয়ান ভেরি শর্ট ফ্রেজ বলে যাচ্ছি যাতে এইভাবে মনে রাখা যায়, সেটাকে এক্সপ্যান্ড করে সুন্দর করে এক্সাম্পল দিয়ে লিখলেই যে কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। ব্রুড প্যারাসাইটস কারা, ব্রুড প্যারাসাইটিজম ইজ ইটসেলফ একটা ফেনোমেনন, কিন্তু স্পেশালি এটা বার্ডস এর মধ্যে দেখা যায়, যেটা নিশ্চয়ই তোরা ছোটবেলা থেকে বহুবার শুনেছিস যে কোকিল তো খুব বুদ্ধিমতী, তাই না? তাহলে কোকিল
কোকিলের বাচ্চার যে ডিম সেটা কাকের পাশে রেখে যায়, পরবর্তীকালে যখন আর কি ফোটে তখন দেখে যে ওটা নিজের বাচ্চা না, কিন্তু ওকে যে নারিশ করা, বড় করা ইত্যাদি সব কাজ কিন্তু কাকই করে। তো অতএব এইটাকে বলা হয় ব্রুট প্যারাসাইটিজম। তার মানে তুমি জাস্ট ফুডের শেল্টারের জন্য অন্যের বাসা বা অন্যের শেল্টারটাকে ইউজ করছো, কিন্তু অ্যাকচুয়ালি একটা লস। কেন? কারণ কাকের যে ইনভেস্টমেন্ট হচ্ছে, এনার্জি, টাইম, সেটা কিন্তু পুরোটাই ভুল জায়গায় হচ্ছে, সেটা তো তার নিজের সন্তান নয়, রাইট? সেই কারণে এটাকে মানে ওটাকে তো ব্রুডিং বলে, ব্রুডিং বিহেভিয়ার। ব্রুডিং দেখাচ্ছে কিন্তু অন্যের সন্তানকে ভুল করে, তাই প্যারাসাইটিজম কিন্তু ব্রুট প্যারাসাইটিজম। সো এই 10th পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মার্ক করে রাখতে হবে এবং এটার যে শর্ট নোট মতো পড়ে রাখতে হবে, রেডি রাখতে হবে উইথ এক্সাম্পল। ওকে, আচ্ছা, ডিফারেন্সেস গুলো দরকার আছে পড়বার, টেবিল গুলো টিক মেরে রাখতে হবে। থার্ড যেটা আসছে সেটা হচ্ছে কম্পিটিশন। আচ্ছা, কম্পিটিশন মানে বেসিক্যালি দুটো অর্গানিজম তারা পার্টিকুলার কোনো একটা জিনিসের জন্য তারা ফাইট করছে, স্ট্রাগল করছে, তাই তো? কোনো লিমিটেড রিসোর্সের জন্য, সেটা ফুড হতে পারে, সেটা হতে পারে সেক্স মেট হতে পারে। বাট মোস্টলি এই ধরনের কম্পিটিশন দু ধরনের হয়, একটা ইন্ট্রা স্পেসিফিক, একটা ইন্টার স্পেসিফিক। ইন্ট্রা মানে উইদিন দ্য সেম স্পিসিস বিভিন্ন ইন্ডিভিজুয়ালস এর মধ্যে, আর ইন্টার হচ্ছে ডিফারেন্ট স্পিসিস এর মধ্যে কম্পিটিশন। ওকে, আচ্ছা, রিগার্ডিং দিস একটা প্রিন্সিপাল আছে যেটাকে গসেস প্রিন্সিপাল বলা হয়। আমি এর আগেও বহুবার বলেছি ইকোলজিতে গসেস প্রিন্সিপাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় পুরো লেকচারটা ফলো করলে বেটার হয়, ঠিক আছে? আমি শুধু প্রিন্সিপালটা বলে দিচ্ছি, এক্সপেরিমেন্ট আমি এখনই বলবো না, বিকজ আমি অন্য ক্ষেত্রে এটা বুঝিয়েছি। সো গসেস প্রিন্সিপাল মানে হচ্ছে এমন একটা ফেনোমেনন বা এমন একটা প্রিন্সিপাল যেখানে গস এই প্রপোজালটা দিয়েছিলেন যে কোনো একটা নিশে দুটো আলাদা আলাদা স্পিসিস কখনোই কোএক্সিস্ট করতে পারবে না। এবং নিশ মানে আমি শুরুতে অনেক ডিটেলসে বুঝিয়েছি যে কোনো একটা হ্যাবিটেটে থাকাকালীন যে রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস শো করে একটা অর্গানিজম, একটা স্পিসিসের অর্গানিজম, সেটাই তার নিশ। তাহলে হয় তাকে হ্যাবিটেটটাকে ডিভাইড করে নিতে হবে, আর না হলে তাকে নিশ ডিফারেন্সিয়েশন করে নিতে হবে, মানে অ্যাক্টিভিটিস এর তফাৎ করতে হবে, হয় নকটার্নাল, ডায়ুর্নাল, না হলে রিপ্রোডাক্টিভ সিজন ভাগ করে নেওয়া, বিভিন্ন ভাবে সেটা করা সম্ভব। তো নিশ ডিফারেন্সিয়েশন ইজ দ্য সলিউশন ফর কম্পিটিটিভ এক্সক্লুশন। না হলে যদি দুটো স্পিসিসের অর্গানিজম একই নিশে কোএক্সিস্ট করার খুব চেষ্টা করে, তাহলে একটা স্পিসিসের অর্গানিজম অন্য স্পিসিসের অর্গানিজম কিন্তু আউট কম্পিট করে দেবে, কম্পিটিটিভলি এক্সক্লুড করে দেবে। সেটাকে বলা হয় গসেস কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল, ঠিক আছে? এইটা শর্ট কোয়েশ্চেন ভীষণ আসে পরীক্ষাতে, তাই এটা রেডি রাখা খুব জরুরি। এবং তার সাথে সাথে এর সাথে যে এক্সপেরিমেন্টটা বলা আছে, প্যারামিশিয়াম কর্ডেটাম, হ্যাঁ, আর প্যারামিশিয়ামের আরেকটা স্পিসিস, এই দুটোর মধ্যে যে এক্সপেরিমেন্টের কথা বলা আছে সেটাও কিন্তু খুব দরকারি, কারণ অনেক সময় সেই মানে কি বলবো এক্সপেরিমেন্টটা ছোট করে লিখতে বলে থাকে। ওকে, এই পেজের একদম তলায় কিস্টোন স্পিসিস বলে একটা কথা বলা, সেটা আমি এখানে লিখছি না বিকজ এটা এই গ্রুপের আন্ডারে ফল করছে না। হাউএভার ওটার ব্যাপারে আমি একটু ছোট করে বলে দিতে চাই। কিস্টোন স্পিসিস এমন একটা স্পিসিস যেটা যে কোনো একটা ইকোসিস্টেমের খুব ক্রুশিয়াল একটা স্পিসিস। ইন অ্যাবসেন্স বা ইন এক্সটিংশন অফ দিস স্পিসিস এন্টায়ার ইকোসিস্টেম যে ব্যালেন্স দ্যাট উইল ডিগ্রেড, দ্যাট উইল টপল, ঠিক আছে? তাহলে এমন একটা স্পিসিস যেটা একটা ইন্টিগ্রাল রোল প্লে করছে, ঠিক আছে? এন্টায়ার ফুড সিস্টেম ইন দ্যাট ইকোসিস্টেমটাকে মেনটেন করছে। কোনোভাবে যদি সেই ফুড সিস্টেম বা ইকোসিস্টেম বা সেই চেনের মধ্যে থেকে এই কিস্টোন স্পিসিসটাকে আমরা এলিমিনেট করে দিই, তাহলে এটার কোনো রিপ্লেসমেন্ট হয় না। ওই কিস্টোন স্পিসিসটা ওই ইকোসিস্টেমের জন্য ইজ ইউনিক। In that case, that ecosystem will face a major downfall, a major degradation. Okay? Example আমরা এই বক্সে পেয়ে যাব, সো এখান থেকে পড়ে নিবি। এবারে আমি পজিটিভ ইন্টারঅ্যাকশনস এ চলে আসছি। নাম্বার 1 হচ্ছে কমেন্সালিজম। তাহলে কম্পিটিশন ইজ নেগেটিভ। ওকে, লেট মি কমপ্লিট দিস। কম্পিটিশনটা ক্ষেত্রে যে কম্পিট করছে, মানে যারা দুজন কম্পিট করছে, দুজনেই কিন্তু একে অপরের কম্পিটিটর এবং একে অপরকে ক্ষতি করছে। তাই জন্য কম্পিটিশন ইন অ্যানিমাল ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি নট গুড ফর আইদার অফ দ্য পার্টিসিপেন্টস। তাই ইট ইজ আ মাইনাস রিলেশনশিপ, ঠিক আছে? সো পজিটিভ ইন্টারঅ্যাকশনের প্রথমে আসছি হচ্ছে কমেন্সালিজম। কমেন্সালিজম ইজ আ +0 মানে রিলেশনশিপ, মানে এমন একটা সম্পর্ক যেখানে
যে পার্টিসিপেন্টস দুটো, তার মধ্যে একটা পার্টিসিপেন্ট বেনিফিটেড হচ্ছে আর একটা পার্টিসিপেন্ট নাইদার বেনিফিটেড নর হার্মড, কোনোটাই হচ্ছে না, তার নিউট্রাল একটা এফেক্ট হচ্ছে, সেরকম একটা সম্পর্ককে আমরা কমেন্সালিজম বলবো। খুব চেনা একটা এক্সাম্পল হচ্ছে লার্জ ফিশের গায়ে ছোট ছোট ফিশ সাকার যে অর্গান হয় সেটা ইউজ করে গায়ে লেগে চিপকে অনেক দূর অব্দি ট্রাভেল করে যায়। তাহলে কি হয়, এনার্জি ইনভেস্ট না করে ছোট ফিশ গুলো অনেক দূর দূর পর্যন্ত ট্রান্সপোর্টেড হয়ে যাচ্ছে, whereas বড় ফিশটার কিন্তু কোনো যায় আসছে না। তাই বড় ফিশটার জন্য 0, ছোট ফিশ গুলোর জন্য প্লাস, তাই কমেন্সালিজম। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে মিউচুয়ালিজম বা সিম্বায়োসিস। এটা কিন্তু প্লাস প্লাস রিলেশনশিপ, যারা পার্টিসিপেন্টস তারা দুজনেই কিন্তু বেনিফিটেড হচ্ছে, ঠিক আছে, এবং দুজনে বেনিফিটেড হওয়ার কারণে তারা একসাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য। যেরকম আমাদের ক্ষেত্রে খুব চেনা একটা এক্সাম্পল হচ্ছে লিচেন্স আর একটা হচ্ছে মাইক্রোরাইজা, তাই না? তাহলে রুটস অফ হায়ার প্ল্যান্টস এর সাথে কিছু সময় আমরা জানি যে অ্যালগাল ব্লুম থাকে। সো সেটার একটা যেমন সুবিধা রয়েছে মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ বিটুইন রুটস অফ হায়ার প্ল্যান্টস এবং তার সাথে সরি নট অ্যালগাল বাট ফাঙ্গাল হাইফি। সো ফাঙ্গাল হাইফি কি করে, খুব ডিপ রিজন অফ সয়েল থেকে তারা নিউট্রিশন ওয়াটার ড্র করে আনে, হাইফি ফাঙ্গাল যে হাইফি ব্রাঞ্চেস হয় সেগুলো, আর প্ল্যান্ট ইনটার্ন কি করে রেডিমেড নিউট্রিশন এবং শেল্টার ফাঙ্গাসটাকে দেয়। তাহলে প্লাস প্লাস রিলেশনশিপ হচ্ছে, তেমনি আবার লাইকেন্সও হয় হচ্ছে একটা অ্যালগি এবং ফাঙ্গাল যে অ্যাসোসিয়েশন সেটাকে বলা হয়, রাইট? সো একে অপরকে মানে অ্যালগি যেমন ফটোসিনথেটিক্যালি হেল্প করছে ফাঙ্গাসকে, ফাঙ্গাস ওই নিউট্রিশন ড্র করতে হেল্প করছে। সো বিভিন্ন ভাবে তাদের মতো করে বেস্ট পসিবল ওয়েতে তারা অন্যজনকে কেটার করছে, কিন্তু তারা অনেক ক্ষেত্রে অব্লিগেটরি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ফ্যাকাল্টেটিভ হতে পারে। অব্লিগেটরি মানে তাদের এই অ্যাসোসিয়েশনটা ইজ ক্রুশিয়াল ফর সার্ভাইভাল, হাউএভার কখনো কখনো এটা ফ্যাকাল্টেটিভ হতে পারে, মানে তারা একসাথে থাকলে তাদের প্রেফারেন্স মানে সেটা উইল বি মানে বেনিফিটেড, কিন্তু একসাথে না থাকলেও তারা সার্ভাইভ করতে পারবে, হয়তো একটু কম সুবিধা হবে কিন্তু সার্ভাইভ করতে পারবে। দ্যাট ইজ ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজম, ঠিক আছে? এক্সাম্পল আছে বেশ কিছু, আমি দুটো বোঝালাম। আচ্ছা নেক্সট আছে হচ্ছে একটা প্রোটো কোঅপারেশন। সো প্রোটো কোঅপারেশন এখানে যেটা বলছে যে it is an association between organisms of different species, page 705. okay, so it is an association between organisms of different species in which both are mutually benefited but they can live without each other. It means proto cooperation is equally beneficial for both but is not obligatory. আমি মিউচুয়ালিজমকে মেইনলি দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা বলেছিলাম অব্লিগেটরি, একটা ফ্যাকাল্টেটিভ। বেসিক্যালি এই যে অপশনাল বা ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজম দ্যাট ইজ স্পেসিফিক্যালি টার্মড অ্যাজ প্রোটো কোঅপারেশন, ঠিক আছে? আমি তাই ব্র্যাকেটে ফ্যাকাল্টেটিভ বা অপশনাল মিউচুয়ালিজম লিখে দিচ্ছি। প্লাস প্লাস রিলেশনশিপ এটা, ঠিক আছে? আচ্ছা ফাইনাল একটা আছে, সেটা হচ্ছে স্ক্যাভেঞ্জিং। আচ্ছা সো স্ক্যাভেঞ্জিং যেটা বলছে, ফিডিং বাই অ্যান অ্যানিমাল অন দ্য remains or carcasses of dead animals and on the refuse of living animals. সো আমরা জানি যে ক্রোকে আমরা স্ক্যাভেঞ্জার বলতে পারি, তাই স্ক্যাভেঞ্জার হচ্ছে বেসিক্যালি যে ডেড রিমেন্স গুলো থাকে সেখান থেকে যখন ফিড আপন করে কোন অ্যানিমাল সেটাকে স্ক্যাভেঞ্জিং বলা হয়, এবং সেই অর্গানিজমটাকে আমরা স্ক্যাভেঞ্জার বলতে পারি, ঠিক আছে? ভালচার্স, ক্রোস এটাকে আমরা বলতে পারি, জ্যাকলস, হাইনাস। তাহলে বেসিক্যালি কি হয়, এটা মানে অ্যাজ সাচ আমরা কোনো সেভাবে রিলেশনশিপ বলতে পারি না, বিকজ
একটা বেনিফিটেড হচ্ছে আর একটা যেহেতু ডেড সেই জন্য আমরা নিউট্রাল বলতে পারি, ঠিক আছে। সো ইটস আ কাইন্ড অফ +0। হাউএভার যেহেতু আদার যে পার্টি মানে যে ডেড বডিটাকে আর কি কার্কাসটাকে রিমুভ করে দেওয়া হচ্ছে তার ডিগ্রেডেশন বা তার এই প্রসেসটা রিমুভাল প্রসেসটা ক্লিনিং প্রসেসটা খুব কুইক হচ্ছে, তাই আমরা পার্শিয়ালি পজিটিভও বলতে পারি, মানে প্লাস প্লাস বা +0 এরকম একটা রিলেশনশিপ। ওকে, সো প্লাস প্লাস আমি ধরে নিলাম বিকজ ওটার ডিগ্রেডেশন অনেক বেশি অ্যাকসেন্টুয়েটেড হয়ে যাবে সেক্ষেত্রে, মানে যখন স্ক্যাভেঞ্জার সেটাকে রিমুভ করবে। ওকে, সো আমি এখানেই চ্যাপ্টারটা শেষ করছি। আমি যদি কিছু বাদ দিয়ে থাকে আমি একবার কুইক একটা লুক দিয়ে নিচ্ছি, আদারওয়াইজ মানে এই জায়গাটা তোরা একবার ভালো করে দেখে নিবি। আমি একটা শুধু পয়েন্ট অ্যাড করব, তারপর আমি আরেকবার মানে যে রিভিশনের কাজটা করব তার আগে একটা পয়েন্ট অ্যাড করব, সেটা হচ্ছে অ্যামেনসেলিজম। ওকে, অ্যামেনসেলিজম মানে হচ্ছে যেরকম আমি কমেন্সেলিজম বলেছিলাম, যেখানে একটা পার্টি বেনিফিটেড আর একটা পার্টি নাইদার হার্মড নর বেনিফিটেড হয়, তেমনি অ্যামেনসেলিজমে একটা পার্টি হচ্ছে হার্মড হচ্ছে আর একটা পার্টি নাইদার বেনিফিটেড নর হার্মড হচ্ছে, ঠিক আছে। এটা এক্সাম্পল হচ্ছে অ্যান্টিবায়োটিক রিলেশনশিপ। আমি একটু আগে সম্পর্কটা লিখে নিই। একটা পার্টি হার্মড আর একটা পার্টি নাইদার বেনিফিটেড নর হার্মড, মানে যখন কোনো একটা পার্টিকুলার পেনিসিলিন, যেরকম আমরা জানি যে কিছু কিছু অর্গানিজম আছে যারা অ্যান্টিবায়োটিক রিলিজ করে, তাহলে কি হয় সেটা ব্যাকটেরিয়ার এগেইনস্টে গিয়ে কিল করে। তাহলে যখন ব্যাকটেরিয়া হার্মড হচ্ছে, যে অর্গানিজমটা রিলিজ করছে তার কিন্তু নেট কোনো বেনিফিট হচ্ছে না, নাইদার ইট ইজ গেটিং বেনিফিটেড নট হার্মড। সো রিলিজ অফ অ্যান্টিবায়োটিক্স টু কিল ব্যাকটেরিয়া we can call it as amenselism, as an example of amenselism, which is -0 relationship. Okay, so I think that is all. I hope things are all clear. আমি to the best possible way explain করার চেষ্টা করেছি with diagrammatic explanation এবং verbal explanation as well. So কোনো confusion থাকলে obviously please come to me, contact me. That is all. Thank you.